দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শামসুন। আপনার সঙ্গে আছে মাসুদ মিশু। আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তার চিকিৎসার জন্য 5 সদস্যের চীনা চিকিৎসক দল আজকেই যুক্ত হয়েছেন। এই অবস্থায় তার চিকিৎসা চলছে। তার বিএনপি তার দল নির্বাচনের প্রচারণার চেয়ে এখন বেশি গুরুত্ব পাচ্ছে সারা দেশে। তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা মনাজাত সেগুলো চলছে। এর মধ্যেও রাজনৈতিক নানান ডামাডোল চলছে এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। এসব নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। আতিক ভাই, স্বাগত আপনাকে। আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার কবির, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ হাই কমিশনের নয়াদিল্লির প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিককে আমরা পাবো। আমি একটু ইজাজ কবির আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সরকারের অন্তত দুজন উপদেষ্টা, প্রফেসর আসিফ নজরুল আজকে বলেছেন যে আইনগতভাবে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন যে তিনি যদি আসতে চান সেক্ষেত্রে সরকার যত ধরনের সহায়তা করা দরকার সেটি করবে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারিও কথা বলেছেন। উনি যে স্ট্যাটাসটা দিলেন জনাব তারেক রহমান সাহেব, যেটা নিয়ে এত আলোচনা, তার মানে ওনার দেশে আসার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকার বা কোনো সংস্থার পক্ষ থেকে কোনো বাধা নাই। এই অনুসিদ্ধান্ত টানা কি সঠিক হবে নাকি এটাও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এবং আমি সবার আগে মন্তব্য বা কথা বলার আগে আমি চাই যে আমরা সবাই ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করি এবং উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই কাম্য। আপনি যে বিষয়ে কথাটা তুললেন, আমি যদি ভুল না হয়ে থাকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে বার্তাটা, খুদে বার্তাটা, ওখানে উনি একজন জাতীয় নেতা এবং আন্তর্জাতিক নেতা হিসাবে তিনি ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইলেকশন সুষ্ঠু হলে। ওনার মতো একজন জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে উনি যেই খুদে বার্তাটা দিয়েছেন ওনার স্ট্যাটাসে, আমার মনে এর চেয়ে বেশি আর ক্লিয়ার করে বলার কিছু নেই। আমি জাস্ট একটু মনে করিয়ে দিই উনি কী কী শব্দ চয়ন করেছেন। ওনার শব্দ চয়নের মধ্যে একটা ছিল যে একক সিদ্ধান্ত। তার মানে উনি এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণাধীন, এটা ওনার একক নিয়ন্ত্রণেও আন্ডার কন্ট্রোল না। এবং তারপর উনি আরেকটা কথা বলেছেন, জিনিসটা এতই স্পর্শকাতর যে উনি এটা বর্ণনা দিচ্ছেন সীমিত আকারে। এখন বাধা বা সুগম পথের কথাটা না, কথাটা এখানে অন্য জায়গায় দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে একক সিদ্ধান্তের কথায় যদি আমি আসি, সিদ্ধান্তে এখানে উনি ওনার নিজের সিদ্ধান্ত আছেন, পরিবারের সিদ্ধান্ত আছে, দলের সিদ্ধান্ত আছে, রাজনৈতিক সিদ্ধান্ত আছে, আবার ম্যাডাম মা হিসাবে ওনারও কোনো সিদ্ধান্ত থাকতে পারে যেটা আমরা জানি না। অন্যদিকে নিয়ন্ত্রণাধীন যদি আমরা আসি, এখানেও এই যতগুলি কারণগুলো উল্লেখ করলাম এর মধ্যে প্রত্যেকটাই নিয়ন্ত্রিত এবং এই সবগুলি কারণের যে কারণটা অন্তর্নিহিত কারণ যেটা, সেটা স্পর্শকাতর। এটা আপাতত বর্ণনা করার কিছু নেই। এখন আমরা যাই বলছি এটা স্পেকুলেশন ছাড়া আর কিছু না। তবে এইটা চিরন্তন সত্য, ইনশাআল্লাহ ইলেকশন হলে উনি অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করবেন, উনি দেশে আসবেন এবং দলকে নেতৃত্ব দিবেন। এখানে সন্দেহ করার কিছু নেই। এখন
তার মানে কি উনি যতক্ষণ না আসছেন ততক্ষণ ইলেকশন হওয়া না হওয়া নিয়ে একটা শঙ্কা বা দোলাচল থাকছে? না, এইটা এইভাবেও ইন্টারপ্রেট করার কিছু নেই। জি, এখন যেটা কথা উঠছে বা মানুষ যেটা কথা বলার চেষ্টা করছে, যেটা অনেকটা আমি বলবো ইজ টু সার্টেন এক্সটেন্ট ইজ ডিসরেসপেক্টফুল, যে মার এই অবস্থা, ছেলে কেন আসছে না, এত দূরে কেন। মার এই অবস্থা তো আজকে না, এটা দীর্ঘ 17 বছর ধরে। উনি আসছে না কেন, ওনার আসার, আমি যদি স্পেকুলেট করেও বলি সব সাধারণ মানুষের মতো, তো অনেকগুলি কারণ আমি স্পেকুলেট করতে পারি। ধরেন উনি তো চিকিৎসাধীন ছিলেন, আগে আসতে চেয়েছেন, সরকার তাকে আসতে দেয়নি না এরকম আমি সরকারের সেই জায়গাতে যাব না, আমি স্পেকুলেশনের জায়গাতে আসি, যে স্পেকুলেট করছি, আমি অনুমান করছি। ধরেন উনি তো অ্যাসাইলেমে ছিলেন, উনি যদি ওখান থেকে আসেন তাহলে ওনাকে ওই জায়গাটাতে লিগাল একটা কমপ্লিকেশন থাকতে পারে, এটা আমার স্পেকুলেশন, ঠিক আছে। এখন ট্রাভেল পাসের কথা উঠছে, ট্রাভেল পাস, হ্যাঁ ওনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, অনেক কিছু প্রয়োজন হতেও পারে, মেয়াদ শেষ হলে মেয়াদ সেটা রিনিউ করা যেতে পারে, আবেদন করেননি, অনেক অনেক ইস্যুস থাকতে পারে। তো এইগুলা আমার মনে হয় স্পেকুলেট করার কোনো অবকাশ আমাদের নেই। তবে হ্যাঁ, যে আমরা যত না কনসার্ন ম্যাডামকে নিয়ে, ছেলে হিসেবে উনি তার চেয়ে বেশি কনসার্ন। এটা কোনোভাবেই কম্পারেবল না, এটা নিয়ে কোনো প্রশ্নই নাই। উনি আসতে পারছেন না, আসছেন না, মাকে ছেড়ে রেখেছেন, বা এইটা দিস ইজ ভেরি মাচ ডিসটেস্টফুল কমেন্ট। এই ধরনের চিন্তা ভাবনা করার নেই। কিন্তু ওনার জায়গাটার থেকে চিন্তা করতে হবে, ওনার মায়ের জায়গাটার থেকে চিন্তা করতে হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জায়গাটা থেকে চিন্তা করতে হবে। নিশ্চয়ই খুব যৌক্তিক কোনো কারণ বা ব্যাকগ্রাউন্ডের পেছনে আছে, যেটা হয়তো আমরা জানি না এখন। অবশ্যই যৌক্তিক কোনো কারণ আছে, এবং উনি উপযুক্ত সময়েই উনি আসবেন এবং ব্যাখ্যা দিবেন কি হয়েছে। আমি আপনাকে একটু থামাই। আতিক ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে 5 আগস্টের পরে তারেক রহমান সাহেব তার প্রথম যে ইন্টারভিউ দিলেন বিবিসি বাংলাকে, সেইখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন তিনি দেশে আসবেন। তারপরে দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সময় অক্টোবর, নভেম্বরের 20 এরকম খবর আমরা গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি। কোনো তারিখ নিশ্চিতভাবে মির্জা ফখরুল সাহেব বলেননি, অথবা উনি নিজেও বলেননি। এই অবস্থায় এখন যে পরিস্থিতি, সে আসা না আসাটার একটা অন্যরকম বাস্তবতা, সেটা একটু আগে ব্যারিস্টার ইজাজ বললেন। সেটার সঙ্গে আপনি দ্বিমত করেন কিনা এক, এবং এরকম বাস্তবতায় যে বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিনের একটা সখ্যতা, যে বিএনপির হাত ধরে জামাত রাষ্ট্র ক্ষমতায়ও গিয়েছে, মন্ত্রী হয়েছে, এই ক্রাইসিস মোমেন্টে বিশেষ করে বেগম জিয়ার অনেক দায়িত্বশীল নেতা বলছেন যে দুকুল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছে না তারেক রহমান, এটি আজারের কথা আমি কোট করছি। ফলে সেটা আসলেও দুঃখজনক কিনা, অথবা আমরা যে পরিবর্তন রাজনীতির ভাষায় আশা করেছিলাম সেই প্রত্যাশাটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হলো কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা অনলাইনে যুক্ত আছেন এবং যারা আজকে আমাদের এই শোটি দেখছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আমরাও সেটা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছি উনি কেন আসছেন না। আমাদের দৃষ্টিতে তো এখন আইনগত কোনো বাধা নেই, এক। দ্বিতীয়, সরকারও খুব আন্তরিক, ওনাকে সব ধরনের নিরাপত্তা দেবেন এবং যে কোনো সমস্যা তৈরি হলে সরকার সেখানে সমাধান করে দেবেন। এটা সরকারের কেউ বলে নাই, কিন্তু ওই যে আমাদের বলেছেন, প্রেস সচিব বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টাও গতকালকে বলেছেন। আসলে আমরা এটা জনগণেরই প্রত্যাশা ছিল যে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, 5 আগস্টের পরে সবার আগে দেশে আসবেন। কিন্তু আমরা দেখলাম ওনার সময় ক্ষেপণ করতে 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 নানাভাবে সময় ক্ষেপণ করছেন, এবং আমরা দেখলাম নভেম্বরে উনি আসবেন, এটা নিয়ে নানাভাবে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে, আবার উনি আসবেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা আলোচনা ডালপালা বিস্তৃত না করে উনি একজন পলিটিশিয়ান, এবং যদি বলি তিনি বাংলাদেশের এখন বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, জনগণকে নানা আলোচনা কি হচ্ছে, এটা কি -2 না -3, নানা আলোচনা উনি ক্লিয়ার করুক যে আমের এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি। তো উনি ওনার স্ট্যাটাসে সেই বিষয়গুলো স্পষ্ট না করে নানা ধরনের আলোচনার ডালপালাটা সুযোগ দেওয়াটা, এটা আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। আমি আসলে গত 2টা টিভিতে শুধু আমি বলিনি, আজকে আমি আপনাকে বলছি, উনি হয়তো চাচ্ছেন যে উনি ক্ষমতা আসতে চাচ্ছেন, অথবা একটা যে সে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এমন হতে পারে
ওনারা দলীয় মানে ওনার দল যদি জিতে তাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে তাহলে ওনারা দলীয় জরিপ করেছেন, জি তেমন হতে পারে সেই জরিপ ফলাফলটা ভালো আসেনি, কারণ উনি ওখানে নাগরিকত্ব আছেন, যদি বাদ দিয়ে আসেন, নাগরিকত্ব আছে আপনার কনফার্ম না যতটুকু আমরা জানি, জি যদি আবার ক্ষমতা এসে প্রধানমন্ত্রী না হতে পারেন তো তোমাদের আসলে সমস্যার তৈরি হওয়ারই কথা। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে বর্তমান বাস্তবতায় বিএনপি বড় দল হতে পারে, কিন্তু সামগ্রিক যে অবজারভেশন আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, তাতে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি এখন ভালো অবস্থানে নেই। এবং বিএনপি যে আশা করেছিল 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা নিরঙ্কুশভাবে তারা ম্যান্ডেট পাবে, সেটা তো নিরঙ্কুশ তো নয়। এখন তাদের ক্ষমতা আসার দিকটাও কিন্তু জনগণের যে অভিপ্রায় আমরা খেয়াল করছি, আমি নিজে একজন নমিনি, প্রতিদিন আমরা মাঠে শুষে বেড়াচ্ছি, মানুষের কথাগুলো আমরা শুনছি, তাতে খুব বেশি নির্বাচনে ওনারা ভালো করে উনি আমাদের আপকামিং প্রাইম মিনিস্টার হবেন, এটি আমার কাছে মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় এটি বলে না। আতিক ভাই, একটা নির্বাচন হলে তো কে প্রাইম মিনিস্টার সেটা আগেই মানে বলে দেওয়া যায় না, মানে কোন দল জিতবে প্রতিদ্বন্দ্বিতাকারী যে কোনো দলই তো জিততে পারে, এটা আমার ধারণা বলছি। দ্বিতীয় হচ্ছে এমন হতে পারে, দেখুন এখানে আমাদের সিনিয়র গত 15-16 মাসে বিএনপির আভ্যন্তরীণ কোন দলে প্রায় 200 শতাধিক মানুষ কিন্তু মারা গিয়েছেন নিজের সেখানে। এটা কোনো একটা কারণ হতে পারে, যে সোনার সংগঠনের যে ইন্টারনাল বিষয়গুলো আছে হতে পারে, আমি জানি না কি হয়, সেটা কারণ হতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে কি স্পষ্ট করুক, কিন্তু যদি তিনি আমরা মনে করি উনি একজন দেশপ্রেমিক লিডার, যেখানে সব দলের নেতারা দেশে আসছেন, ঘুরে বেড়াচ্ছেন, উনি বলা উচিত যে আমি আসতে চাই, আমি মিশতে, কিন্তু আমাকে এই জায়গাগুলো আমাকে বাধা দিচ্ছে। সেটা যদি স্পষ্ট না করে গোপন রাখার মধ্যে আমার কাছে কোনো কল্যাণ মনে হচ্ছে, বলে দেখ হ্যাঁ অমুক অমুক দিকটা আছে। আমি ধরে নিলাম আপনার বক্তব্য সঠিক বা এটা আপনার অবজারভেশন, কিন্তু এই পরিস্থিতিতে যার মা মৃত্যুসজ্জায় তাকে কটাক্ষ করে রাজনৈতিক কথা বলা, সেটা কি খুব শোভন? রাজনীতি তো অনেক কথাই তো হয়। দেখুন আমাদের বিএনপি চেয়ারপারসন আমাদের সবারই শ্রদ্ধার পাত্র, এটি আমরা অস্বীকার করার সুযোগ নেই। আপনি দেখেছেন গত কয়েকদিনে ইসলামী ছাত্র শিবির সারা দেশে দোয়া অনুষ্ঠান করেছে, ইভেন জামাত ইসলামী কিন্তু মজলিস রহমতের বড় অধিবেশনে সেখানে ওনার দোয়া করা হয়েছে। ওনার জায়গা থেকে শ্রদ্ধার জায়গাটা কিন্তু জামাত ইসলামী শিবির, আমি নিজেও বলি যে উনি আমাদের সকলেই শ্রদ্ধা যা বাংলাদেশের ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের মূল ভিতটা উনি কিন্তু তৈরি করেছেন। এবং যেই কয়দিন উনি দলীয় সক্রিয় ছিলেন দায়িত্ব পালনে, সেই কয়দিন পর্যন্ত এই জোটে কিন্তু কোনো বাঙ্গন তৈরি হয়নি, এবং সঠিক জায়গায় এবং ওনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে বিএনপি জামাত 4 দলীয় জোট ক্ষমতা এসেছে, যথেষ্ট শ্রদ্ধা আমাদের আছে। আমরা মনে করি যে এই অবস্থায় ওনার ছেলে আসা দরকার, এসে উনি প্রমাণ করেন আমি সেখানে এসেছি। এখানে আমরা কটাক্ষ না, পলিটিক্যাল নানা বক্তব্য ময়দানে আসছে, কিন্তু আমরা পলিটিক্স করি ময়দানে। এখন তো দল বৃহত্তর 2 কেন্দ্রিক, বিএনপি এবং জামাত ইসলামী, রাজনৈতিক মাঠে অনেক কথাই কিন্তু তারা বলে থাকেন। আমরা মনে করি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল বেগম জিয়ার প্রতি, আমাদের তার প্রতি দোয়াও আছে, তাড়াতাড়ি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু পলিটিক্স যদি কথা বলছি আমরা বুঝি যে আমরা দেশের সবাই মনে করে, দেখুন আপনি যে কথা বলেছেন এখন ওনারা ব্যাখ্যা দিচ্ছেন, মানুষের ধারণাটা আসলে কি। মানুষ মনে করে যে এখনই তারেক রহমানকে দেশে আসা প্রয়োজন, ইলেকশন সামনে আছে, এই যে উনি কিছুটা আদিন আসবেন কিনা এখন সেই ধারণা তৈরি হয়ে গেছে। জি, আমি আপনাকে একটু থামাই, আমি একটু দিল্লি যেতে চাই। ফয়সাল মাহমুদ, আপনি নিশ্চয়ই শুনছেন জনাব তারেক রহমানের দেশে আসা না আসা এবং তার যে স্ট্যাটাস সেটি নিয়ে নানান প্রশ্ন। আপনি দিল্লিতে থাকেন, সেখানকার সাউথ ব্লক বা অন্য দেশের ডিপ্লোম্যাট যারা, তাদের সঙ্গে আপনাদের একটা পেশার বাইরেও এক ধরনের সামাজিক সম্পর্ক আছে। এগুলো নিয়ে আসলে দিল্লির বার্তাটা কি? দিল্লি মানে আমি সাউথ ব্লকের বার্তা বা ভারত সরকারের কথা বলছি না, ধরেন সেখানকার সাংবাদিক অন্যদের মনোভাবটা কি? তারেক সাহেবের না আসার পেছনে যে বাধাগুলোর কথা পাবলিক পারসেপশনে মনে করা হয়, তার পেছনে একটা বড় বাধা ভারতকে কেউ কেউ মনে করেন, কেউ কেউ এটার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্যাগ করেন, কেউ কেউ এটার সঙ্গে বাংলাদেশের 2-1টা এজেন্সি বা তিনি বাংলাদেশ ছাড়ার আগে এক ধরনের মুসলেখা দিয়েছিলেন সেই গল্প হয়। ফলে ওইখানকার প্রচলিত ধারণাটা একজন সাংবাদিক হিসেবেও যদি আপনি একটু শেয়ার করেন ফয়সাল। ধন্যবাদ ভাই। তারেক রহমান সাহেব উনি তো রিসেন্টলি ওনার ফেসবুকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, তারপর থেকে আসলে যেটা বললেন দিল্লি থেকে, কারণ দিল্লি তো আসলে বাংলাদেশের নেইবার হিসেবে ইন্ডিয়া এবং
দিল্লিতে বাংলাদেশকে তারা সবসময় অবজার্ভ করে। বাংলাদেশের যেহেতু 3 দিক থেকে ঘেরা, বাংলাদেশ বিষয় স্পেশালি 5ই আগস্টের পরে তাদের তো আলাদা রকমের একটা সবসময় আগ্রহ আছেই। কারণ বাংলাদেশে তারা তো আসলে যেটা হচ্ছে যে শেখ হাসিনার উপরে তারা অনেক রিলাই করেছিল। 16 বছর 15 বছর তাদের আসলে তাদের এই শেখ হাসিনার গভর্নমেন্টকে দেখেই তারা অভ্যস্ত ছিল। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের সাথে তাদের যে রিলেশনশিপ, সেটা আমি আগে আপনার সাথে বোধহয় বলেছিলাম, এটা হচ্ছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ। এটা ওয়ার্ম রিলেশনশিপের পর্যায়ে এখনো যায়নি, কারণ তারা নির্বাচিত গভর্নমেন্টের সাথেই সেই রিলেশনশিপটা করতে আগ্রহী। সো আসলে বাংলাদেশের বিষয়ে তাদের ইন জেনারেল আপনি যেটা বললেন, কারণ তাদের অফিসিয়াল স্ট্যাটাস থেকে সেটা পরেতে আসি, মানে আমি নর্মাল আপনি যেটা বললেন, যেমন ধরেন আলোচনা, যেটা যে আনঅফিসিয়াল আলোচনা বিভিন্ন লোকজনের সাথে, জার্নালিস্ট হোক, থিঙ্ক ট্যাঙ্কের লোক হোক, তো তাদের একটা নর্মাল স্পেকুলেশন ছিল যে বাংলাদেশে পরবর্তী গভর্নমেন্টটা, এটা ন্যাচারালি, কারণ যেহেতু বাংলাদেশের এর আগের রাজনীতিতে 5ই আগস্টের রাজনীতিতে বড় দুইটা দল বলতে আওয়ামী লীগ, বিএনপি বুঝতো, এরপরে জামাত ইসলামী, কোনো কোনো ক্ষেত্রে পরে জাতীয় পার্টির নাম আসতো, যদিও জাতীয় পার্টি এখন আসলে আর রিলেভেন্ট নাই এরকম, এটা ইভেন দিল্লিতেও নাই। তো তারা এখন সভাপতি বিএনপিকে চিন্তা করতে যে বিএনপি নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবে, কারণ সেটা হচ্ছে ওই বড় পার্টির আরেকটা। তো এখন পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে তাদের বাংলাদেশের যে গ্রাউন্ড সিচুয়েশন, সেটা তারা অবজার্ভ করে তারা তাদের প্রতিমূর্তি তারা জিনিসটাকে রিঅ্যাসেস করে। বাট এখনো আমার ধারণা, তাদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝি, মানে আমার আনঅফিসিয়াল, যেহেতু বললেন আনঅফিসিয়াল কথাবার্তা যেটা বুঝি, তারা এখনো মনে করে বাংলাদেশে প্রবাবলি নেক্সট ইলেকশন ফর্ম হলে বিএনপি সম্ভাবনা বেশি। জামাত ইসলামী তারা অনেক বিভিন্ন জরিপে দেখা গেছে আগিয়েছে, কিন্তু তাদের বিএনপি সম্ভাবনা বেশি। সো বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে তারেক রহমান সাহেবই প্রাইম মিনিস্টার হবে, সেটাই মোটামুটি এক ধরনের ধারণা, সবাই তাই বিশ্বাস করে। তো সেক্ষেত্রে উনি কেন আসছে না সেটা নিয়ে অনেক রকম কোশ্চেন করে। তো এখন মুশকিলটা হচ্ছে যে উনি তো ফেসবুকে নিজেই ক্লিয়ার করেছে যে, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি এই সিচুয়েশনে আসছে, বা ওনার আসার ক্ষেত্রে ওনার কিছুটা মানে নিজেই বলেছে যে ওনার আছে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা কিছু স্পেকুলেশনের জন্ম দিয়েছে। বাট এটা আসলে ব্যাপারটা কি, যে এই স্পেকুলেশনটা ওদের অফিসিয়াল কোনো স্ট্যান্স, এটা আসলে সবকিছু হচ্ছে কি, যেটা মানে রাজনীতির সামনে ইলেকশন হবে, এই ইলেকশনের আগে বিভিন্ন রকম জল্পনা কল্পনা, পলিটিক্যাল আলাপ, বিভিন্ন রকম পলিটিক্যাল স্পেকুলেশন, এক ধরনের চিন্তা। তো এই চিন্তার মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা তারা আসলে ওই অফিসিয়াল ওয়েতে তারা এই ধরনের কোনো স্ট্যান্স প্রকাশ করে না, বরং তারা যেটা হচ্ছে তারা খুবই অফিসিয়াল লাইন মেনটেন করে। আপনি দেখেছেন বোধহয় কিছুক্ষণ আগে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা টুইট করেছিল, একটা স্টেটমেন্ট দিয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে। তারা হচ্ছে খুবই এই জায়গায় স্ট্রিমলাইন্ড, তারা হচ্ছে একটা স্ট্যান্স মেনটেন করে। আর ওই ধরেন ইউএস ব্লক, ইন্ডিয়ান ব্লক, বা ধরেন আপনার এখানে আরো কোনো তৃতীয় শক্তি এখানে তারেক রহমানের আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে কিনা, সেই বিষয়টা আসলে সত্যিকার অর্থে এটা পলিটিক্যাল আলাপ, বা এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ধরেন আনঅফিসিয়ালি বিভিন্ন রকম আড্ডায় জিনিসটা আলাপ হচ্ছে, কিন্তু সেটা আসলে কোনো দিকে যে কনভার্স করছে বা সেটা যে কারো কোনো অফিসিয়াল স্ট্যান্স, সেটা কোনো বলার কোনো উপায় নেই। মানে এটা সিম্পলি ধরেন নানান রকম স্পেকুলেটিভ থিওরি, নানান রকম জিনিস। বাট অবভিয়াসলি বাংলাদেশের যেহেতু সবচেয়ে বড় দলের সবচেয়ে বড় নেতা, উনি এই জিনিসটা যেহেতু নিজে ফেসবুকে ওনার যে মেসেজটা, সেটা একটু সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, এটা অনেকে অনেক রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারে। সো এই ইন্টারপ্রিটেশনটাই সবাই করছে, এমন না যে কেউ যে খুব এমন, আমার কাছে এমন কোনো তথ্য নেই যেটাতে আমি একেবারে নিশ্চিত বলতে পারবো যে এটাই সত্যি। সো এটা পুরোটা আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে। জি, আমরা একটা বিরতিতে যাই। আমি একটু ইজাজ ভাই আপনাকে যে প্রশ্নটা করে যেতে চাই সেটা হচ্ছে, জামাত ইসলামের আমির আজকে খুলনায় বলেছেন ক্ষমতায় না গিয়ে একটি দল ক্ষমতার দাপট দেখাচ্ছে এবং প্রশাসনিক কু করার চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে জামাত দখল করে ফেলেছে, জামাতের আধিপত্য। আবার আজকে জামাত ইলেকশনের জনসভায় গিয়ে বলছে যে বিএনপি ক্ষমতার দাপট দেখাচ্ছে এবং তারা এক ধরনের কু করার চেষ্টা করছে। এগুলো কি কেবল মাঠের রেটরিক, নাকি এগুলোর পেছনে কোনো ধরনের তথ্যভিত্তিক প্রমাণও তাদের কাছে আছে? সেটি শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। আমরা বিএনপি নেতা ইজাজ কবির আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার কবির, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখানো হচ্ছে, একটি দল দেখাচ্ছে, অথবা এক ধরনের প্রশাসনিক কু করার চেষ্টা করা হচ্ছে। জামাতের আমির যখন এই কথায় পাবলিক জনসভায় বলেন, স্পষ্টতই সেই অভিযোগের তীরটা বিএনপির দিকে যায়। এইটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? দেখেন, অনেক কথা হচ্ছে, তারেক রহমান কেন আসতেছে না এটা নিয়েও জামাত চিন্তিত। জামাত এটাও চিন্তিত যে প্রশাসনিক কু হয়ে যাচ্ছে, আরেক দল চালাচ্ছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, এই যে ডাকসু, রাকসু, চাকসু ইলেকশনে
আমরা কিন্তু জামাত বা শিবিরকে দেখি নাই। সাধারণ ছাত্র জনতা ইলেকশনে পাশ হওয়ার পর ডিক্লেয়ার করলো তারা জামাত বা শিবির। এখন জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল, বলা যেতে পারে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, ক্ষমতায় ওইরকমভাবে ছিল না, তার চেয়ে বেশি আসনে সম্ভবত জাতীয় পার্টি ছিল পার্লামেন্টে। এখন আমি ব্যক্তিগতভাবে মানে আমি যদি পুরানা কথা বলি, এই সেই আওয়ামী লীগের আমলে টকশোতে এরকমই আওয়ামী লীগের লোকজন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এরকম অনেক কথা তুলেছিলেন যে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কে। তো ওইরকম টকশোতে আমি বলেছিলাম যে আসলে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চিন্তা না করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চিন্তা করা উচিত। আর যদি সক্ষম হয় আওয়ামী লীগ তার দলের ভিতরে বিএনপি বিষয়ক একটা সচিবালয় বা সম্পাদক কাউকে করে দেখ, যে তারা শুধু বিএনপি নিয়ে চিন্তা করবে। তা আমিও আজকে আমার সহালোচককে যেহেতু উনি জামাতে ইসলামের রিপ্রেজেন্টেশন করতেছেন, ওনারা একটা বিএনপি বিষয়ক সম্পাদক বা বিএনপি বিষয়ক কোনো কমিটি বা করে নেক এবং ওনারা বিএনপির ভালো করবে না খারাপ করবে এটা ওনারা চিন্তা করতে থাকুক। ইলেকশন আসলে জনগণ যা রায় দেবে বিএনপি তা মেনে নেবে। কিন্তু ইজাজ ভাই, প্রশাসন আসলে কি আপনারা চালাচ্ছেন না? ধরেন এই ডিসিরা, এসপিরা যারা যেখানে আছেন, সচিবরা, এরা বেশিরভাগই তো আসলে অ্যান্টি আওয়ামী লীগ, বা এখন যেভাবে ক্রাইটেরিয়া করা হচ্ছে, ধরেন আওয়ামী লীগের সময় দেখা হয়তো কোনোভাবে কারো বংশের কেউ 14 গোষ্ঠীর কেউ অন্য কোনো দল করলে তাকে এই প্রমোশনগুলো বা এই দায়িত্বগুলো, এখনও তো সেটি দেখা হয়। ফলে যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মূলধারা ছিল, ফলে অ্যান্টি আওয়ামী লীগ যে শক্তিটা সেটা বিএনপি বেশি হওয়ার চান্স না? দেখেন, আমি এখন যে কথাটা বলবো এই কথাটা হয়তো বা আপনাদের অনেকেরই পছন্দ হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি এবং যাবতীয় আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে সিস্টেমটাই, এই 17 বছরের দোসররা কিন্তু এখনো আছে। হয়তো বা 2% বা 5% বা ম্যাক্সিমাম 10%-এর নড়চড় হয়েছে, এদিক সেদিক হয়েছে, বাকি 90% কিন্তু রয়ে গেছে। এখন এইটার সঙ্গে যদি আমি তাল মিলাই, একযোগে যোগ করি, তাহলে দীর্ঘ ধরেন 10টি বছর জামাতে ইসলামকে কিন্তু মাঠে ওইরকম দেখা যায় নাই। এবং 5ই আগস্টের পরে দেখা গেছে যে আওয়ামী লীগের সারির তল থেকেই ওনারা বেরোচ্ছেন আর এক একজন দাবি করছেন যে ওনারা জামাতে ইসলাম, ওনারা শিবির, যেটা বিএনপির মধ্যে নেই। বিএনপি একদম সরাসরি রাজনীতি করেছে। তো জামাতে ইসলামের মধ্যে গুপ্ত রাজনীতির একটা হিসাব আছে, যেটা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে, যা জাকসু ইলেকশনেরও দেখতে পেরেছি। এখন সেই আঙ্গিকে যদি কথা বলি, তাহলে তো আমি তো মনে করি জামাতি প্রশাসন চালাচ্ছে। কারণ জামাতি তো আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছিলেন এক সময়, বা 5ই আগস্টের পরে যেভাবে দেখলাম মৌমাছির মতো যেভাবে আওয়ামী লীগের ভিড় থেকে ওনারা নিজেদেরকে সরিয়ে এনে নিজেদেরকে জামাত ইসলাম শিবির হিসেবে পরিচয় দিচ্ছেন, তাহলে তো সেই ক্ষেত্রে এটা তো মানে ক্যালকুলেটিভ গেস যদি আমি করি, তাহলে তো এটা তো উল্টাটা হওয়ার কথা, ওনারাই প্রশাসন চালাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ওনারা তো মানে আমি জাস্ট টকশো দিয়েই বলি যে আমি 2000 অফিসিয়ালি আমি 2012 বা 13 সন থেকে আমি টকশো করি। আমি 5ই আগস্টের আগে কোনো সময় জামাত ইসলামের কোনো নেতাকে ফ্যাসিস্ট বিরোধীর কোনো টকশোতে পাইনি। রাস্তাঘাটের রাজনীতিও করেছি, যখন যেটা প্রয়োজন হয়েছে স্বেচ্ছাসেবক দল করেছি, রাস্তায় ছিলাম, 10 ডিসেম্বর রাস্তায় ছিলাম, এবং যখনই ডাক পড়েছে রাস্তায় ছিলাম। আমরা সবাই হয় আইনজীবী হিসেবে রাস্তায় ছিলাম অথবা বিএনপির কর্মী হিসেবে রাস্তায় ছিলাম। কিন্তু কথা হলো যে আমরা যখনই যেখানে আমাদেরকে প্রয়োজন হয়েছে, আমাদের নিজেদের যেখানে মনে হয়েছে যে এখানে আমার প্রয়োজন যাওয়া উচিত, আমরা সেখানে গিয়েছি। কিন্তু ওনারা কোথায় ছিলেন? তো সেই প্রশ্নগুলি কিন্তু ওনাদেরকে ক্লিয়ার করতে হবে। ওনারা যে বারবার বলেন যে তারেক রহমান সাহেবকে এটা ক্লিয়ার করতে হবে, বিএনপিকে ওটা ক্লিয়ার করতে হবে, সবাইকে এই ক্লিয়ার করতে হবে, অমুককে ওই ক্লিয়ার করতে হবে, ওনারা ওনাদের রাজনীতিটা একটু ক্লিয়ার করুক না, যে ওনারা আসলে কি রাজনীতিটা করছেন, ওনারা কোন ইসলামী আদর্শে চলছেন, কিন্তু আসলে দেশটাকে ইসলামী আদর্শে কিভাবে গড়বেন, ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিভাবে হবে। ইসলামে তো অনেক বিশাল হিসাব আছে, হাদিস বাদ দিলেও কোরআন শরীফেও যদি আসি অনেক আয়াত আছে। ওনারা কোন কোন আয়াত ব্যাঘাত ঘটাচ্ছেন আর কোন কোন আয়াত ফলো করতেছেন, ইসলামের আঙ্গিকে চলছেন কিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিকে রাজনীতি করছেন কিনা, এইসব ব্যাপারগুলো ওনারা একটু ক্লিয়ার করুক। জি জি, আতিক ভাই, গুরুতর অভিযোগ হচ্ছে যে
5 আগস্টের পরে জানা গেছে অনেকে আপনারা আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে অনেকে ছিলেন, পরে বের হয়েছেন। ফলে প্রশাসন যেহেতু আওয়ামী লীগের সাজানো, ওই সময় নিয়োগকৃত, ওই সময় ক্লিয়ারেন্স পাওয়া, ফলে তারাই একটা বড় অংশে এখনো বিদ্যমান। ফলে তারা এখন তো জামাতের হয়ে কাজ করার কথা। ব্যারিস্টার কবিরের এই যুক্তিকে কিভাবে খণ্ডন করবেন? জি ধন্যবাদ। আমরা দুজনে আসলে সুপ্রিম কোর্টে আইন পেশায় আছি। আমি যেটা বলি, আসলে আমি তো নানা জায়গায় এখন টকশোতে কথা বলি, তো যেখানে আমরা একটু ডিপেন্ড করি, কথা বলি বিএনপিকে অভিযুক্ত করে, ঠিক সকল নেতারাই একই পয়েন্টগুলো কথা বলেন। গুপ্ত, জামাত হলো আমরা কোনো ভূমিকা আমরা রাখি নাই, এই কথাগুলো মানে একই 3-4টা পয়েন্টেই ওনাদের যত নেতারা কিংবা ওনাদের পক্ষে যারা সাংবাদিকরাও আসেন একই টোনে কথা বলেন। আচ্ছা বলুন তো, আওয়ামী লীগ নিষিদ্ধ কি জামাত হয়েছে না বিএনপি হয়েছে? নিষিদ্ধ তো আমরা হয়েছি। বিএনপির অফিস একদম শেষ সময় ক্ষমতা ছাড়া, অফিস বন্ধ খোলা ছিল, এক সপ্তাহ 2 সপ্তাহ অফিস বন্ধ ছিল জামাতের, বিএনপি ছিল না। আমরা ওপেন কাজ করার সুযোগ পেয়েছি, বিএনপি ওপেন কাজ করার সুযোগ পেয়েছে। আমাদের বিরুদ্ধে 25,000 মামলা হয়েছে, লক্ষাধিক নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছেন, নেতারা ফাঁসি হয়েছে, আমাদের বিএনপির ফাঁসি হয়েছে। আমাদের ধরা মাত্র পুলিশের গুলি, এই হুকুম কি কারো প্রতি ছিল তাদের? আয়না করে আমাদের নেতারা বন্দী ছিলেন। সুতরাং কথা যখন আমরা বলি অপোজিশনে এসে, কথা বলার ক্ষেত্রে ইনসাফ থাকতে হবে, ইনসাফে মাপকাঠি সব জায়গাতে। দেখুন, জামাত ইসলামী বিগত সময়ে যখন আন্দোলনে আমরা ছিলাম, কোন আন্দোলন আমরা করিনি বলুন? এই যে উনি বলেছেন আমরা টকশো কখন আমাদেরকে ডেকেছে, তখন তো আমাদের কেউ ছায়াও সহ্য করতে পারত না, তো টকশোতে আমরা তো আসতে পারতাম না। 5ই আগস্টের পরে তো আমরা আসার সুযোগ পেয়েছি। আমরা মিছিল করতাম, আমি দায়িত্ব নিয়ে বলছি যে মিছিল নিয়মতান্ত্রিক হতো মিছিল, বললাম কোনো ধরনের ক্ল্যাশ করা যাবে না, ওই মিছিলের কোনো নিউজ কোনো মিডিয়া দিত না। আর যেই মিছিলে পুলিশ আক্রমণ করতো, আমরা একটু পাল্টা ডিল মারতাম, সেটাই বড় নিউজ দিত। এটা ছিল বাংলাদেশের অবস্থা। মানে আপনি আমার পজিটিভ কাজগুলোকে আপনি নিউজ করবেন না, যখন একটু আপনি নেগেটিভ সেটাকে আপনি দেখাচ্ছেন, এই দেখো আমরা কী অবস্থা চলে আসছে। আমরা প্রত্যেকটা আন্দোলন আছে, দেখুন 2013 সালে আমি একটু যেরকম বলি, 29 ডিসেম্বর যে আন্দোলন হয়েছে, মার্চ ফর ডেমোক্রেসি, যেই ডেমোক্রেসির দিনে বিএনপি চেয়ারপারসনের গুলশানে বালুর ট্রাক দেওয়া হয়েছিল। সিদ্ধান্ত ছিল বিএনপি জামাত তারা একসাথে রাস্তায় নামবে। মালিবাগ মোড়ে বিএনপির মহাসচিব সহ এবং ঢাকার নেতারা সহ জামাতের নেতারা একসাথে 10টায় মাঠে নামার কথা ছিল। আমরা শিবিরের নেতারা মাঠে নেমেছি, শিবিরের নেতা মনসুর শহীদ হয়েছে। সেদিন বিএনপি দায়িত্বশীল নেতারা কিন্তু গাড়ি থেকে নামেন নাই। আমরা তো মনে করি বিগত সময়ে ড্রাইভিং সিটে বিএনপি ছিল, ওই ড্রাইভিং সিটে আমরা ড্রাইভার ভালো না পাওয়ার কারণে আমরা প্যাসেঞ্জাররা বিপদে পড়ে গেছি। আমরা চাইলেও যেতে পারিনি সামনে, আবার আমরা চাইলে কিছু করছি। আমরা মনে করি বিগত আমরা মাঠে যথেষ্ট। বিএনপি কিভাবে ক্ষমতার দাপট দেখাচ্ছে শোনেন, আমরা বলি তো দেশে ক্ষমতা কারা আছে বলেন? এখন অন্তর্বর্তী দেশে কি 11 জন উপদেষ্টা দেশ চালাচ্ছে? 11 জন তো না, ওনারা সচিবালয় চালাচ্ছেন। মাঠে ময়দানে কাদের নিয়ন্ত্রণ? উপদেষ্টাদের কোনো কর্মী বাহিনী আছে? উপদেষ্টাদের কোনো লোক আছে যারা বাজার দখল করবে? দেশের সকল বাজার কার দখলে? সকল ঘাট কার দখলে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার দখলে? মানে বড় কে দখল করে আছে? এগুলো কি বেদখল অবস্থা আছে? না আওয়ামী লীগ এখানে চালা, না বুথ এখানে প্রতিষ্ঠান চালাচ্ছে? বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে এই জায়গার দখলবাজি বিএনপি করেনি। আপনি আগে ময়লা বিল ছিল 100 টাকা, তা 200 টাকা নিচে, তার এখন রেট বেড়েছে। আমরা দেখেছি, আমরা একটা জায়গায় মিটিং করে আসি, আবার হুমকে দিচ্ছে এখানে জামাতকে মিটিং করে আসলো। মানে আওয়ামী লীগ যেই কাঁধায়, মানে এখন ওনারা মনে করেন ওনারা ক্ষমতা এসে গেছেন। আসলে বাস্তবতা ভিন্ন, কিন্তু এখন পুরো দেশে চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, যত কিছু আছে। আমি তো বলি, আমি তো ঢাকার প্রার্থী। আমি যেই নেতার 5 লাখ তিনি চলতে পারতেন না, তিনি এখন প্রাডো গাড়ি হাঁকাচ্ছেন। কোথায় টাকা পাচ্ছেন তিনি? এমনও তো জানি আমার এলাকার ভিতরে আওয়ামী লীগের সাথে আতাত করে নেতাদেরকে এলাকা ঢুকিয়ে দিয়ে মাসিক মাসহারা নেতারা নিচ্ছেন। তা আমাদের দেখা কথা বলছি, অনেক জায়গায় জামাতও এরকম করছে। জামাতের অভিযোগটা খুবই সূক্ষ্ম, সেটাও কিন্তু পাবেন না সেখানে, সেটাও অভিযোগ আগে আসার মতো না। তাহলে বলুন তো চাঁদাবাজি কোথাও যে টেন্ডারগুলো হচ্ছে, এই টেন্ডার অ্যাক্সিডেন্ট সব বিএনপির কাছে। আপনি দেশ কারা চালাচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানে বলুন, এখন তো অ্যাডক কমিটি হয়েছে, এমন কোনো জায়গায় এমনও হয়েছে
প্রতিষ্ঠান আরেকজনের, গিয়ে নেতা গিয়ে সাইনবোর্ড দিয়েছে, ওনার নামে প্রতিষ্ঠান করেছে। জি, তো এই যদি অবস্থা দেশের হয় তাহলে দেশ তারাই চালাচ্ছে আসলে। তার মানে তেমন কোনো পরিবর্তন হয়নি। ফয়সাল পরিবর্তন মাহমুদ, তো নাই, আপনি মানে আরো কোনো ক্ষেত্রে বেশি মাত্রা সেখানে মানে আমরা দেখতে পাচ্ছি সেখানে, মানে যা আওয়ামী লীগ করেছে রয়েস হয়ে ওনারা 1 বছরে মোটামুটি আওয়ামী লীগকে ওভারকাম করে অলরেডি। জি, আপনাকে একটু থামাই অ্যাডভোকেট আতিক। ফয়সাল মাহমুদ, আমরা রাজনৈতিক আলোচনা করছিলাম, আপনার জন্য যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি আজকে বলছেন যে অন্তর্বর্তী সরকার যত সংস্কার করেছে, নির্বাচিত বা রাজনৈতিক সরকারের জন্য এত সংস্কার হজম করা কঠিন। প্রশ্ন হচ্ছে যে কি এমন সংস্কার হলো যেটা হজম করা কঠিন হবে আগামীতে রাজনৈতিক সরকারের জন্য, এবং এই সংস্কারগুলো নিয়ে কি সরকার খানিকটা ভীত সন্ত্রস্ত হচ্ছে কিনা? দেখুন, সংস্কারের বিষয়টা যেটা, সংস্কার কি করা হয়েছে, কোন কোন জায়গায় করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি। যেমন ধরেন আপনার আপনি নর্মাল আমাদের জুলাই, যেটা যে আমাদের জুলাই সনদ, যেখানে আমাদের পার্টিকুলারলি কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের কোন কোন জায়গায় এটা কনস্টিটিউশনাল রিফর্ম লাগবে, কোনটা নন কনস্টিটিউশনাল রিফর্ম, এবং কোন কোন জায়গায় আমাদের সমস্ত দলগুলো মানে তারা একমত হয়েছে, কোন কোন জায়গায় হয়নি, তাদের ডিসিশনগুলো কোন কোন জায়গায় ছিল। যেমন সবচেয়ে বেশি ডিসিশন দিয়েছিল বিএনপি, তারপরে বোধহয় জামাত, তারপর বোধহয় সবচেয়ে এনসিপি বোধহয় একটা দিয়েছিল। সো এই যে আপনি যদি এই রিফর্মগুলো, যে প্রপোজালগুলো দেওয়া হয়েছে, বা যে রিফর্মগুলোর যে ইভেন জাস্ট জুলাই সনদে যেগুলো মেনশন করা আছে, সেই রিফর্মগুলাই কিন্তু চিন্তা করে দেখেন যেগুলো কিন্তু যথেষ্ট র্যাডিক্যাল একটা জিনিস, মানে র্যাডিক্যাল এই সেন্সে, পজিটিভ সেন্সে, আমি র্যাডিক্যাল শব্দটা বোধহয় নেগেটিভ কনোটেশন হয়ে গেল, যেটা কিন্তু যথেষ্ট কঠিন জিনিস এক একটা যে প্রপোজালগুলো দেওয়া হয়েছে। তারপর আপনি যেমন আমাদের খেয়াল করে দেখেন যে বর্তমানে বন্দর, যেটা চিটাগাং পোর্টের যে ডিলটা হচ্ছে বা যেটা হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা, এবং সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে। তো কিন্তু আসলে ট্রুথটা হচ্ছে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস কিন্তু রাজনৈতিক সরকারের পক্ষে সিদ্ধান্ত দেওয়া কঠিন। কারণ এই ধরনের বন্দর যদি দিতে হয়, আনসলিসিটেড ডিল, সেটা একটা ধর সমালোচনা, ঠিক আছে, যুক্তির জায়গা, কিন্তু এই ধরনের করতে গেলে কিন্তু তাদের অনেক কিছু চিন্তা করতে হয়। কারণ তাদের রিয়েল পলিটিক্যাল, মানে যারা, আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা বাদ, তাদের তো আসলে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি ছিল না, তারা তো নির্বাচন নিয়ে ভাবতো না। কিন্তু যেটা যে রিয়েল প্রসেস, যে একটা গভর্নমেন্ট 5 বছরের জন্য ক্ষমতায় আসবে, তারা পরবর্তীতে কোনো ডিসিশন নিতে গেলে, কোনো কঠিন রিফর্ম বা কোনো কঠিন ডিল, এই ধরনের জিনিসগুলো নিতে গেলে কিন্তু তাদের অনেক ক্যালকুলেশন করতে হয়, যে আমার এই জিনিসটা করলে এটা একটা, মানে এটা আমার সিদ্ধান্তটা কঠিন, এটা আমাদের ম্যাস অ্যাপিলের এগেইনস্টে যাবে, কিন্তু এটা হয়তো আসলে ভালো, বা এটা আখেরে জিনিসটা ভালো হবে। এই ধরনের সিদ্ধান্ত কিন্তু আসলে যে এক ধরনের এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষেই থিওরিটিক্যালি নেওয়া সোজা, কারণ তাদের তো এখানে ক্ষমতায় আর পরবর্তীতে আসার স্কোপ নাই, মানে তারা তো, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা তার পলিটিক্যাল গভর্নমেন্ট না। সো ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগেও অ্যাডভাইজার ছিল তত্ত্বাবধায়ক সরকারের। সো উনি যে জিনিসটা বলেছে, সেটা তো আসলে ভেঙে বলার স্কোপ আমার পক্ষে কম, বাট আমি এটুকু আমার সাইড থেকে বলতে পারি যে এটা এটা নো ননসেন্স একটা জিনিস, যে এটা যে পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে কেন ডিসিশন নেওয়া কিছু কঠিন, আর কেন ইন্টারিম গভর্নমেন্টের জন্য এই ডিসিশনগুলা নেওয়া তুলনামূলকভাবে সহজ, সেটা আসলে ওই জায়গায়, কারণ ইন্টারিম গভর্নমেন্টের তো আসলে হারানোর কিছু নাই, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের আছে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট এই সাইকেলটা শেষে তার পরবর্তীতে ভোট চেয়ে, মানুষের কাছে ভোট চেয়ে আবার ফিরতে হবে। সো এই ধরনের শক্ত ডিসিশন, যেটা হয়তো আপাত দৃষ্টিতে ম্যাস অ্যাপিলের এগেইনস্টে যাচ্ছে, কিন্তু আখেরে ভালো, সেটা তো আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট এভাবে নিতে পারে না। পরিষ্কার। ম্যাজিস্ট্রেট, আপনি কি এই প্রসঙ্গে একটু অ্যাড করবেন যে আসলে কি এই সংস্কার, বিশেষ করে বন্দরের প্রশ্ন আসলো, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে, বিশেষ করে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকবে কি থাকবে না সেটা নিয়ে। ফলে নির্বাচিত হলে বিএনপি অথবা জামাত ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার সুযোগ বা চান্স বেশি আগের পরিসংখ্যান অনুযায়ী। ফলে আপনারা কি আসলে এই সংস্কার হজম করতে পারবেন না? কথাটা একদমই ভুল ধারণা, ভ্রান্ত একটা কথা। বিএনপি যদি সংস্কার মানে হজম করতে নাই পারত, বা সংস্কারের প্রতি যদি তাদের সেই রেসপেক্টটা না থাকতো, তাহলে এই ঐক্যমত কমিশনে যেভাবে যে সিরিয়াসনেসটা দেখিয়ে ওনারা যে বলেছেন, এবং ডিসেন্ট কিন্তু মাত্র 7টা না 8টাই দিয়েছেন, 8টা, এবং আমার যদি ভুল না হয়ে থাকে 826টা রিফর্মের মধ্যে 775টা অ্যাগ্রি করেছেন। তো বিএনপি তো একটা বিশাল রাজনৈতিক দল, বিএনপিরও তো একটা নিজস্ব ধারা আছে কিভাবে চালাবে কিভাবে চালাবে না।
আপনি বললেন আর আমাকে অ্যাগ্রি করতে হবে, এটা এমন কথা না। আপনার কথাটাই আমাকে মানতে হবে কেন? আমি এই জিনিসটা চাই না, আমি এই জিনিসটা চাই না, তাই আমি বলছি যে আমি এই জিনিসটা চাই না। এমন তো হতে পারতো যে আমি বললাম যে এটা আমি করব, কিন্তু ক্ষমতায় গিয়ে কেয়ার সেটা না। কিন্তু আমি এখন যেটা বলছি আমি এটা বিশ্বাস করছি, আমি এটা করব। আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। সো আমরা এইভাবেই করব, এইভাবে না। কিন্তু আপনারা সবাই বলছেন এইভাবে করতে, আমি সেটার সঙ্গে একমত না। আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। নোট অফ ডিসেন্ট মানে কি? ইটস নট এন ডিসএগ্রিমেন্ট, যে মোটাটাকে আমি এগ্রি করি, বাট আপনি যে প্রসেসটা বলছেন সেই প্রসেসটা আমি ফলো করবো না, আমি আমার মতো করে ফলো করবো। এখন 10 যদি যোগ করতে চান, 7 আর 7 যোগ 3 10 হয়, 5 যোগ 5ও 10 হয়, 6 যোগ 4ও 10 হয়। এখন আপনারা বলছেন না ভাই 5 যোগ 5ই 10 করতে হবে। আমি বলছি ভাই সরি, আমি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ করে 5 2 10 করবো। এখন আপনারটা আমার কেন মানতে হবে? আমিও তো 10 চাচ্ছি, আপনিও 10 চাচ্ছেন, কিন্তু আপনারটা কেন মানতে হবে যে আমাকে 5 যোগ 5 আমাকে 10 বোঝাতে হবে? সেই জায়গাটাতে বিএনপি একদম নিশ্চিত এবং স্পেসিফিকভাবে বলে দিয়েছে, অ্যাজ এ রেজাল্ট নোট অফ ডিসেন্ট ওখানে আছে। যে রিফর্মের আমি যেটা বলবো যে প্রণেতা যদি বলেন, তা বিএনপি রিফর্মের প্রণেতা। এখন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে শুরু করে ম্যাডামের হাত ধরেই শুরু করে রিফর্ম এসেছে। ইলেকশন কমিশনের রিফর্ম কীভাবে হবে এটা ম্যাডাম দিয়ে গেছে। 31 দফা এটা আমাদের নেতা তারেক রহমান এই বিএনপি দিয়ে গেছে। সো আমরা তো রিফর্মের পক্ষে, উই ওয়ান্ট চেঞ্জ, বাট ইয়েস পলিটিক্যাল পার্টির পক্ষে রিফর্ম করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। কেন কষ্টসাধ্য হয়ে যায় জানেন? সেটা হচ্ছে এটা না, এই জন্যে যে এটা যদি ভালো হয়, হয়তো অপোজিট পার্টি এইটাকে একটা সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্যে, উনি ক্ষমতায় আসার জন্যে স্বীকার করবেন না যে ভালো হচ্ছে। কারণ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এটা নেগেটিভিটিতে তুলে জি। ভাই, কোনো কারণে কি নির্বাচন পেছানোর কোনো চেষ্টা চলছে? এটা জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আবার বিএনপি মহাসচিব বলছেন নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে, আবার সরকার বারবারই বলছে ফেব্রুয়ারির মানে রোজার আগে নির্বাচন। তাহলে এত মানুষের মনে কেন এই প্রশ্নটা আসে নির্বাচনটা হচ্ছে কিনা? সেই প্রসঙ্গে আপনাদের বক্তব্য শুনবো দর্শক। তার আগে আবারও একটা ছোট্ট বিরতি নিই। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন, স্বাগত যারা নতুন করে যুক্ত হয়েছেন। ফয়সাল মাহমুদ, আপনার কাছে একটু যেতে চাই শুরুতেই, আপনি যদি একটু ছোট করে বলেন যে বিএনপি মহাসচিব বলছেন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, জামাতের আমির এবং জামাতের যে 8 দলীয় জোট তাদের একটা বড় সভা ছিল আজকে খুলনায়, সেখানে তার নেতারা বলছেন নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। নানান বাস্তবতা। একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব গণমাধ্যমকে জানিয়েছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তার মানে হয়তোবা তার দেশে ফেরা না ফেরা নিয়ে যে আলোচনা সেটির হয়তো এক ধরনের সমাপ্তি ঘটল। আপনারা কি বোঝেন, কোনো কারণে কি ঘোষিত যে সময়, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়, সেই সময় নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা আছে? ফেব্রুয়ারির যে প্রধান উপদেষ্টা যে ঘোষিত সময় বলেছে যে ফেব্রুয়ারি 1st বা 2nd উইকের প্রথমার্ধে, ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হয়ে যাবে, সেই বিষয়ে ওনার 100% কমিটমেন্ট আছে। এটা হচ্ছে আমার মানে আজকেই বিকালবেলা আমাদের বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে, আপনি জানেন যে একটা পোস্টাল ব্যালটের চালু হয়ে প্রথমবারের মতো চালু হয়েছে। সেটার জন্য আমাদের হাই কমিশনের সবাইকে এখানে তাদেরকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সো এটা আমি জাস্ট একটা ইন্ডিকেটর বললাম যে মানে আমাদের গভর্নমেন্টের ভিতরেই কমপ্লিটলি যে আন্ডারস্ট্যান্ডিংটা, এখন আমি তো গভর্নমেন্টের একটা মিড লেভেলের অফিসিয়াল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে কমপ্লিটলি নির্বাচনমুখী, মানে এটা নির্বাচনের জন্য যত রকমের প্রস্তুতি। এখন আমি তো যেহেতু হাই কমিশনে এখানে আমার পক্ষে তো বাংলাদেশের জিনিসপত্র অফিসিয়ালি কি হচ্ছে সেটা ওইভাবে একেবারে ফার্স্ট হ্যান্ড দেখা সম্ভব না, বা যেটা সার্ভিসের মধ্যে যেটা বুঝি বা আলোচনা যেটা বা অন্যান্যরা যেটা বলে যে কমপ্লিটলি নির্বাচনমুখী, মানে গভর্নমেন্টের ফেব্রুয়ারি প্রথমার্ধে যেটা আগে বলা হয়েছিল সেটাতে নির্বাচন করার ব্যাপারে 100% সদিচ্ছা আছে এবং সেই অনুযায়ী সব ধরনের প্রিপারেশন নিচ্ছে। সো এখন প্রিপারেশন কিন্তু এখন এটাই বললাম যে এখন কিন্তু এটা ডিসেম্বর মাস শুরু হলো, এখনো কিন্তু জানুয়ারি পুরাটা বাকি। সো নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিন্তু আসলে 2 মাসের মধ্যেই হিস্টোরিক্যালি নির্বাচনগুলো হয়ে আসছে। 1-2টা নির্বাচন মধ্যে একটু বেশি সময় হয়েছিল আমার স্মৃতিতে ভুল না হয়ে থাকলে। সো এখানে নির্বাচন হবে না এই বিষয়ে মনে হয় এই মুহূর্তে সন্দেহের আসলে কোনো অবকাশ নাই। নির্বাচন টাইম মতো ইনশাল্লাহ হয়ে যাবে। জি জি, পরিষ্কার। ব্যারিস্টার ইজাজ কবির, ধরেন বিএনপি মহাসচিব বা বিএনপিও একটা সময় পর্যন্ত কিন্তু নির্বাচন দ্রুততম সময়ে চায়, নির্বাচনে নানা শঙ্কার কথা বলতো।
অথবা বিএনপির কথার টোনে অনেক বেশি অন্তর্বর্তী সরকার বিরোধিতা থাকতো। জনাব তারেক রহমানের সঙ্গে প্রফেসর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর থেকে বিএনপির টোন এবং সরকারের টোন প্রায় এক হয়ে গেল। আজকেও দলের মহাসচিব বলছেন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তার মানে কি নির্বাচন পরিবেশ আগে ছিল না? আর জামাত বলছে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। বিএনপি কেন নির্বাচন পেছানোর চেষ্টা করবে আসলে? দেখেন, প্রথম আমি আপনাকে একটা কথা বলি, এটা আমি আগেও অনেক টকশোতে বলে এসেছি, যে এই সরকারের প্রতি বিএনপির ফুল সাপোর্ট ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু একটা ধূম্রজাল বা ধোঁয়াশার মতো একটা সিচুয়েশন বা পরিস্থিতি হয়েছিল যে ইলেকশন নিয়ে কেউ কোনো কথা বলছিল না। সেই জায়গাটাতে একটু কনফিউশন অ্যারাইজ হয়েছিল এবং ওখান থেকে আপনার একটা প্রেশার অ্যাজ এ রেজাল্ট ইলেকশনে আসা, এটা পলিটিক্যাল স্ট্যান্স হতে পারে। কিন্তু বিএনপি কোনো সময় এই সরকারের বিরোধী ছিল না, কারণ বিএনপি খুব ভালো করেই জানে অ্যাজ এ ম্যাচিওর্ড পলিটিক্যাল পার্টি যে দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক পরিস্থিতি সব কিছু বিরাজমান রাখতে হলে এই সরকারকে টেকসই করে রাখতে হবে, এই সরকারকে সাপোর্ট দিয়েই রাখতে হবে। গণতন্ত্রের দিকে হাঁটতে হলে এই সরকারকে সাপোর্ট দিয়ে যেতে হবে এবং বিএনপি সেটাই করেছে। এখন পরিবেশ আগে তো ছিল না, কিন্তু 17 বছরের কাদা তো আপনি একদিনে পরিষ্কার করতে পারবেন না। তো এই ইন্টারিম সরকারটা যখন আসছিল তখনও পরিবেশ ছিল না, অনেক ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত অবস্থা আমরা দেখেছি, বাস্তবতা আমরা দেখেছি। তো আস্তে আস্তে সেগুলা এই সরকার কিছুটা হলেও পরিষ্কার করতে সক্ষম হয়েছে। পুরাপুরি যে নির্বাচন হওয়ার পরিবেশ বিরাজমান আছে তাও না, কিন্তু অন্যত্র সময়ের তুলনায় নির্বাচনের একটা পরিবেশ আছে। এর মানে এই না যে আরও ভালো করা যাবে না, যেতে পারে হয়তো বা, বাট আমরা মনে করছি যে বর্তমানে যেই পরিবেশ বিরাজমান আছে এতে একটা সুষ্ঠু ইলেকশন করা সম্ভব, যা আমরা করতে চাই। এবং বিএনপি কোনো অর্থেই কোনো স্বার্থেই ইলেকশন পেছানো বিএনপির নিয়ত নাই। অন্য কোনো শক্তি করতে পারে, মানে ধরেন বিএনপি ছাড়া? দেখেন, এই দেশে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র দুটা যদি একসঙ্গে থাকে তাহলে অনেকের জন্যেই জিনিসটা খুব কঠিন হয়ে যাবে। রাজনীতি বলেন, দেশীয় রাজনীতি বলেন, আন্তর্জাতিক রাজনীতি বলেন, খুব কঠিন হয়ে যাবে। এই জন্যেই অনেক শক্তি আছে যারা চেষ্টা করে যেন বাংলাদেশটা অস্থিতিশীল থাকে, রাজনৈতিকভাবে, আপনার অর্থনৈতিকভাবে, এবং বিশেষ করে আমাদের ডিফেন্সটা যেন খুব উইক থাকে। তো সেই জায়গাটার থেকে অবশ্যই মানে বলবো না শত্রু আছে, বাট যার যার নিজের স্বার্থ তো দেখবেই। কিন্তু দুঃখের ব্যাপারটা লাগে গিয়ে হলো সেটা যে আমার নিজের দেশের আরও অন্যান্য দলের লোকেরা বা অন্যান্য রেজিস্টার্ডকৃত দল যখন সেই সায় দেয় তখনই কষ্টটা লাগে। যে সর্বপ্রথম যদি সার্বভৌমত্বটার দিকে যদি আমরা নজর দিই তাহলে আমার মনে হয় না যে এরকম কোনো অপশক্তি যদি আদৌ কোনো চেষ্টা করে থাকে সেটি সফল হবে বা সম্ভব হবে। অ্যাডভোকেট আতিক, একদম শেষ সময় আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন পেছানোর চেষ্টা বলতে জামাত ইসলাম বা 8 দলের নেতারা আসলে কি মিন করছেন? নির্বাচন কে পেছাবে এবং সেই পিছিয়ে কি লাভ? বিএনপি স্পষ্ট করে বলছে নির্বাচনের পরিবেশ আছে। আপনারাও নির্বাচনের পরিবেশ কেন দেখছেন না বা দেখছেন কিনা? দেখুন, একটা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড জরুরি। এবং আপনি খেয়াল করেছেন আমাদের নেতারা এবং 8 দলের নেতারা সবাই একই কথা কিন্তু বলছেন। আমরা যারা মাঠ পর্যায়ে নির্বাচনে কাজে যাচ্ছি, ভোটাররা বলছেন যে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাবো তো, কিংবা আমাদের ভোট কি দেওয়ার সুযোগ পাবো, এ একটা ধারণা কিন্তু সব পর্যায়ে আসছে। নেতারা সেগুলোই বলেন। এটা কি সারা দেশেই না কেবল আপনারা? আমি আমারটা বুঝি এবং সারা দেশে একই, যে যদি ভোট কেন্দ্র আমরা মানে আমাদের থাকবে কিনা, সেখানে কোনো সন্ত্রাসের কোনো কিংবা দখলের কোনো যদি তত অসুবিধা হয়ে যায়। মানুষের মধ্যে সংখ্যাটা এখনও আছে। এখন বাংলাদেশে কালো টাকার প্রভাব কোন দলে আছে? পেশি শক্তি, রাজনৈতিক শক্তি দেখানো কিংবা সন্ত্রাসের সাথে যারা, এটা তো আমাদের সাথে এটি নেই। নিঃসন্দেহে এখন
যারা মাঠে ময়দানে আছেন অনেকের টাকা বেশি আছে এবং মানুষের আশঙ্কা যে এবার জনগণের ম্যান্ডেট যেই ধারণা আমরা পাচ্ছি এটাকে ছিনিয়ে নেওয়ার জন্য যখন জানবে না আসলে বিজয়টা হচ্ছে না, তখন ভোট কেন্দ্র দখলের একটা মানসিক প্রস্তুতি অনেকে নিচ্ছেন বলে জনগণ আমাদেরকে সেখানে বলছে। আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড হতে হবে এবং আমরা যেখানে আপনার বদলি হোক না কেন, আমি ডিসি বলেন এসপি বলেন, তারা বিএনপি হয়ে যায়। আপনাদের পরামর্শে তো লটারি করে এসপিদের দেওয়া হলো। দেখুন, আমরা যারা জামাত ইসলামী করি আমাদের একটা কথা বলার টোন আছে, আমরা রিকোয়েস্ট করি কাজটা আপনি করুন, জি, করা প্রয়োজন, কিন্তু যারা ক্ষমতা ছিলেন তারা এটাকে খুব সিদ্ধান্ত দিয়ে দেন, এটা আপনাকে করতেই হবে, করে আপনি আমাকে জানাবেন। অনেকটা থ্রেট করা হয় কিংবা থানায় গিয়ে ব্যাপক সংখ্যক লোক ঘেরাও করা হয়। এটা হতে পারে আমরা এটা ভদ্রতা দেখাই, আপনাদের কৌশলটা অনেক স্মার্ট। না আমরা তো ভদ্রতা দেখাই, ভদ্রতার গুরুত্ব কম থাকে। আমরা একটু ওভার স্মার্ট হয়ে ধরেন যে একবারে না করাই লাগবে, কেন করবেন না। আমরা দেখছি অনেকটাই বল প্রয়োগ করা হয়, বাধ্য করা হয় এবং বিভিন্ন থানার ওসি এবং ডিসিরা তারা গোপনে কিন্তু লিওজা মেনটেন করেন। এটি প্রকাশ্যে বলা যাবে, কিন্তু আমরা বুঝি। বলবেন বিএনপি কেন নির্বাচন পেছাতে চাইবে? শুন, এখানে তো বিএনপিকে বলা হয় না, ওভারঅল বলা হয়েছে, যেহেতু অনেকেই থাকতে পারে না, ওভারঅল বলা হয়েছে। এটা আমরা কোনো দলকে ইন্ডিকেট আমরা করছি না। আমরা মনে হয় ইলেকশনটা টাইমলি হওয়া প্রয়োজন। বাংলাদেশে ইলেকশন পেছানোর মধ্যে দেশে কোনো কল্যাণ নাই। পলিটিক্যাল লিডারশিপ আমরা এটাকে মনে করি টাইমলি ইলেকশনটা আমাদের হওয়া দেশের জন্য জরুরি। ধন্যবাদ অ্যাডভোকেট আতিক, ধন্যবাদ ব্যারিস্টার ইজাজ, ধন্যবাদ ফয়সাল মাহমুদ, অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।